বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই ভালো আছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস পত্র থেকে কুতুবউদ্দিন আইবক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক, ইতিপূর্বেও আমরা কুতুবউদ্দিন আইবক সম্পর্কে কিছুটা শুনেছি, জেনেছি। কুতুবউদ্দিন আইবক ছিলেন ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত একজন অনুচর। আমরা তার অনুচর হিসাবে যে কাজগুলো ছিল আমরা পরে আলোচনা করব। আমরা এখন সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি কুতুবউদ্দিন আইবকের প্রাথমিক জীবন। কুতুবউদ্দিন আইবক প্রথম জীবনে দাস ছিলেন, তুর্কিস্তানের অধিবাসী। তো প্রথম জীবনে তিনি কোনো একজন দাস ব্যবসায়ী কর্তৃক বিক্রিত হন, তাকে বিক্রি করা হয় দাস হিসাবে, এবং তার কাছ থেকে নিশাপুরের কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি নামে একজন লোক তাকে কিনে নেয়। তো এই কাজী পরিবারেই তিনি বাল্যকালে সাহিত্য, ধর্ম, সামরিক বিষয়ে জ্ঞান অর্জন করেন, পারদর্শিতা অর্জন করেন। পরবর্তীতে যখন ফখরুদ্দিন কুফি মারা যায়, তখন তার সন্তানেরা কুতুবউদ্দিন আইবককে আবার কৃতদাস হিসাবে বিক্রি করেন। যখন তাকে বিক্রি করা হলো, তখন তাকে কিনে নিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের শাসনকর্তা তৎকালীন মোহাম্মদ ঘুরি। ঘুরি তাকে কিনে নেওয়ার পরে কুতুবউদ্দিন আইবক তার বিশ্বস্ততা, তার যোগ্যতা, তার মেধা বলে মোহাম্মদ ঘুরির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ফলে মোহাম্মদ ঘুরি এই কৃতদাসকে তার আস্তাবলের প্রধান নির্বাচিত করেন, অর্থাৎ অশ্বশালার অধ্যক্ষ হিসাবে তাকে নিযুক্ত করেন। তো কুতুবউদ্দিন আইবক দেখতে খুব সুশ্রী ছিলেন না, তো তারপরেও তিনি তার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে তিনি সব কিছু জয় করেছিলেন। তো কুতুবউদ্দিনের যে অর্থ, এই অর্থ হলো চন্দ্র দেবতা। আইবক শব্দের অর্থ হলো চন্দ্র দেবতা। আইবক শব্দের অর্থ হলো, এই শব্দের অর্থ হলো চন্দ্র দেবতা। তো স্যার ডব্লিউ হেগ তিনি মনে করেন যে কুতুবউদ্দিন আইবক চন্দ্রগ্রহণকালে জন্মগ্রহণ করেন, ফলে তার বাবা মা তার নামকরণ করেছিলেন আইবক। ঐতিহাসিক ফিরিস্তা বলছেন যে কুতুবউদ্দিন আইবকের বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি ভাঙা ছিল, যে কারণে তাকে আইবক হিসাবে অভিহিত করা হয়। তো কুতুবউদ্দিন আইবক তুর্কিস্তানের ছিলেন। প্রথম জীবনে তিনি দাস ছিলেন। পরিণত বয়সে তিনি যোগ্যতা বলে শাসক হয়েছিলেন এবং তিনি ভারত উপমহাদেশে একটা বংশ প্রতিষ্ঠিত করেছিলেন। এটা হলো সংক্ষেপে তার প্রাথমিক জীবন। যাই হোক, তার প্রভু মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে যখন মারা গেলেন, তখন মোহাম্মদ ঘুরির ভ্রাতুষ্পুত্র, ঘুর রাজ্যের উত্তরাধিকারী মাহমুদ, গিয়াসউদ্দিন মাহমুদ কুতুবউদ্দিন আইবককে দাসত্ব থেকে মুক্তির ছাড়পত্র দিয়েছিলেন এবং তাকে সুলতান হিসাবে ঘোষণা করেছিলেন। কুতুবউদ্দিন আইবক
যিনি প্রথম ব্যক্তি যে দাস হয়েও একটা রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রতিষ্ঠিত যে রাজবংশ, এই রাজবংশকে অনেকেই দাসবংশ বলেছেন, কেউ কেউ মামলুক বংশ বলেছেন, কেউ কেউ পাঠান বংশ বলেছেন। বিভিন্নভাবে তার বংশকে নামকরণ করেছেন। ডক্টর হাবিবুল্লাহ কুতুবউদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত যে রাজবংশ, তাকে মামলুক বংশ বলেছেন, কেউ কেউ পাঠান বংশ, কেউ কেউ আফগান বংশ বলেও অভিহিত করেছেন। মূলত এই কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশকে বিভিন্ন নামকরণ করা হচ্ছে, বিশেষ করে দাস বা মামলুক। এগুলো বলার পেছনে কতটুকু যৌক্তিকতা আছে আমরা সংক্ষেপে আলোচনা করলেই সেটা বোঝা যাবে। তো আমরা এখন সংক্ষেপে আলোচনা করব যে তার প্রতিষ্ঠিত বংশকে আসলে কোন নামে অভিহিত করলে অধিক যুক্তিসঙ্গত হয়। প্রথমত যে তার প্রতিষ্ঠিত বংশকে দাসবংশ বলা হচ্ছে, যেহেতু তিনি প্রথম জীবনে দাস ছিলেন। এই যুক্তি থেকে অনেকেই তার প্রতিষ্ঠিত বংশকে দাসবংশ বলছেন। কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় যে যখন তিনি শাসনকর্তা হলেন, তখন কিন্তু তিনি দাসত্ব থেকে মুক্তি লাভ করেছেন। আর তার এই প্রতিষ্ঠিত বংশে যে 11 জন শাসক শাসনকার্য পরিচালনা করেছেন, তাদের মধ্যে সবাই কিন্তু দাস ছিলেন না, 3 জন দাস ছিলেন। একজন হলো কুতুবউদ্দিন আইবক, একজন হলো ইলতুৎমিশ এবং অন্যজন হলেন গিয়াসউদ্দিন বলবন। তো এই 3 জনের মধ্যে কেউই মূলত দাস বংশের ছিলেন না, 3 জনই ছিলেন অভিজাত বংশের। ভাগ্যচক্রে তারা প্রথম জীবনে দাস ছিলেন। তো যাই হোক, কুতুবউদ্দিন আইবক যেহেতু দাসত্ব মুক্তির পরেই সিংহাসন আরোহণ করেছিলেন, যেই কারণে তার প্রতিষ্ঠিত বংশকে দাসবংশ বলে অভিহিত করার কোনো যৌক্তিকতা নেই। দ্বিতীয়ত, প্রথম জীবনে তারা দাস থাকলেও পরবর্তীতে তারা দাসত্ব থেকে মুক্তি লাভ করেন এবং উচ্চ পর্যায়ের রাজকর্মচারী হিসাবে জীবনযাপন করছিলেন এবং তাদের দায়িত্ব পালন করছিলেন। তো যেহেতু সিংহাসন আরোহণ করার পূর্বেও তারা স্বাধীনভাবে উচ্চ রাজকার্যে সমাসীন ছিলেন, সেদিক থেকে বিচার করলেও আমরা তাদের প্রতিষ্ঠিত বংশকে দাসবংশ বা মামলুক বংশ বলে অভিহিত করতে পারি না। বরং তার প্রতিষ্ঠিত বংশকে আমরা সুলতানি বংশ হিসাবে অভিহিত করতে পারি। কেননা যখন কুতুবউদ্দিন আইবক সিংহাসন আরোহণ করেন, তখন এই সাম্রাজ্যের যিনি উত্তরাধিকারী ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ, তখন তাকে সুলতান উপাধি প্রদান করেছিলেন। তাহলে আমরা তার প্রতিষ্ঠিত বংশকে সুলতানি সাম্রাজ্য বা তুর্কি সাম্রাজ্য বললেও কিছুটা যুক্তিসঙ্গত হবে। অতএব তবে দাসবংশ বা মামলুক বংশ বলার যৌক্তিক কোনো কারণ নেই। তো যখন তিনি সিংহাসন আরোহণ করেন, তার পূর্বেই আমরা ইতিপূর্বে বললাম যে কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত একজন অনুচর ছিলেন, সেনাপতি ছিলেন এবং তার কর্মচারী ছিলেন, সহকর্মীও ছিলেন, সহযোদ্ধা ছিলেন। তো কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে যখন দায়িত্ব পালন করেছেন, সেটা ছিল মূলত তরাইনের দ্বিতীয় যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছে কত সালে? 1192 সালে, 1192 খ্রিস্টাব্দে। এর পরের থেকে কুতুবউদ্দিনের মোহাম্মদ ঘুরির জীবদ্দশা পর্যন্ত তিনি তার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ জয়লাভ করার পরেই মোহাম্মদ ঘুরি উত্তর ভারতের এই বিজিত অঞ্চলগুলো শাসনভার কুতুবউদ্দিন আইবকের উপরে ন্যস্ত করে তিনি গজনিতে প্রত্যাবর্তন করেছিলেন। যাই হোক,
তার প্রতিনিধি হিসাবে যখন তিনি দায়িত্ব পালন করেন তখন দেখা গেল যে 1194 খ্রিস্টাব্দে যখন কনৌজের জয়সাদকে তিনি আক্রমণ করেন মোহাম্মদ ঘুরি, এই মোহাম্মদ ঘুরির আক্রমণকে গতিশীল করার জন্য এবং তাকে সহযোগিতা করার জন্য কুতুবউদ্দিন আইবক তার সৈন্যবাহিনী সহ তার প্রভুকে সহযোগিতা করেন এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি কনৌজের জয়চন্দ্রকে 1194 খ্রিস্টাব্দে পরাস্ত করতে সক্ষম হন। যখন তিনি গজনীতে প্রত্যাবর্তন করলেন, উত্তর ভারত অভিযানের দায়িত্ব বা সেখানকার শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য কুতুবউদ্দিন আইবককে দায়িত্ব দিয়েই তিনি গজনীতে প্রত্যাবর্তন করেছিলেন। এরপরে মিরাট, কোয়েল, দিল্লি, এই রণথম্বর, এই সমস্ত জায়গায় কুতুবউদ্দিন আইবক অভিযান পরিচালনা করে তিনি জয়লাভ করেছিলেন। 1197-98 খ্রিস্টাব্দের দিকে কালিঞ্জর দখল করেছিলেন। এরপরে তারই বিশ্বস্ত একজন অনুচর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তার প্রভুর অনুমতিক্রমে বাংলা এবং বিহার জয়লাভ করেছিলেন। এইভাবে দেখা যায় যে কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবেও ব্যাপক সফলতা অর্জন করেছিলেন। যখন তিনি সিংহাসন আরোহণ করবেন তার পূর্বেই মোহাম্মদ ঘুরি যখন জীবিত তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার অবর্তমানে আপনার এই বিশাল সাম্রাজ্য কে দেখাশোনা করবেন। তো উনি বলেছিলেন যে যেহেতু মোহাম্মদ ঘুরি অপুত্রক ছিলেন, যেই কারণে তাকে এই প্রশ্নটা করা হয়েছিল। তো তিনি তখন বলেছিলেন যে আমি 1-2 জন না, কয়েকশো আমার বিশ্বস্ত সন্তান বা আমার অনুচর রেখে গেলাম যারা আমার এই রাজ্যটাকে অক্ষুণ্ণ রাখবে, সঠিকভাবে পরিচালনা করবে এবং আমি তাদের মধ্যেই বেঁচে থাকব। তো এই যে বিশ্বস্ত অনুচর বলতে মূলত তিনি কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন কুবাচা ইনাদের কথাই আসলে বুঝিয়েছিলেন। যাই হোক, যখন কুতুবউদ্দিন আইবক সিংহাসন আরোহণ করলেন, রাজ্য শাসনের দায়িত্ব গুরুদায়িত্ব প্রাপ্ত হলেন, তখন তিনি রাজ্য পরিচালনা যেন আরও তার জন্য সহজতর হয় এবং তার শক্তি যেন বৃদ্ধি হয়, এই জন্য তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন সেটা হলো যে তার রাজ্যে যারা শক্তিশালী ব্যক্তিবর্গ ছিলেন তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য তিনি যেটা করেছিলেন সেটা হলো যে বাদাউনের শাসনকর্তা ইলতুৎমিশ, এই ইলতুৎমিশের সাথে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। উচ এবং মুলতানের শাসনকর্তা ছিলেন নাসিরউদ্দিন কুবাচা, এই নাসিরউদ্দিন কুবাচার সাথে তিনি তার বোনের বিয়ে দিয়েছিলেন এবং তিনি নিজে কিরমানের শাসনকর্তা তাজউদ্দিন ইলজুদ তার মেয়েকে বিয়ে করেছিলেন। তো তিনি এইভাবে শক্তি সঞ্চয় করে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। তো এই যে এত আত্মীয়তার সম্পর্ক, এত প্রীতির বন্ধন, এত সত্ত্বেও ঐতিহাসিকরা বলছেন যে তাজউদ্দিন ইলজুদকে তিনি প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারেন নাই। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে দেখা গেল তাজউদ্দিন ইলজুদ অল্প কিছুদিনের মধ্যেই কুতুবউদ্দিন আইবকের সাথে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করে এবং প্রথমেই তিনি কি করলেন, গজনি দখল করে নিলেন। যখন গজনি দখল করে নিলেন তো সেই সময় খাওয়ারিজমের জালালউদ্দিন শাহর সাথে এই নাসিরউদ্দিন তাজউদ্দিন ইলজুদের সম্পর্কের অবনতি ঘটে এবং খাওয়ারিজমের শাহ যখন এই গজনি আক্রমণ করেন, নাসিরউদ্দিন কুবাচাকে শায়েস্তা করার জন্য, তখন তিনি কি করলেন, সেখান থেকে পলায়ন করে চলে গেলেন পাঞ্জাবে। যখন তিনি দেখলেন, কুতুবউদ্দিন আইবক যখন তিনি দেখলেন যে নাসিরউদ্দিন কুবাচার সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, তখন তিনি তাকে প্রতিরোধ করার জন্য যখন অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে দেখা গেল অল্প দিনের মধ্যেই তাজউদ্দিন ইলজুদ তখন তিনি কি করলেন যে সেখান থেকে, অর্থাৎ দিল্লি থেকে যখন তিনি
এই বিদ্রোহীকে আক্রমণ করলেন, তখন অল্প দিনের মধ্যেই তিনি তাকে পরাস্ত করলেন এবং গজনি অধিকার করে নিলেন। তো গজনিতে যখন কুতুবউদ্দিন আইবক অবস্থান করলেন, বেশি দিন তিনি অবস্থান করতে পারেন নাই। গজনির লোকেরা কুতুবউদ্দিন আইবককে মেনে নিতে পারেন নাই, ফলে সেখান থেকে তিনি প্রত্যাবর্তন করে আবার দিল্লিতে চলে আসেন। ইতিমধ্যে চান্দোয়ারের যে ভীমদেব ছিলেন, তাদের যে বংশের লোকেরা ছিলেন, তারা আবার এই গ্যাঞ্জামের সুযোগে এই সুযোগে তারা কি করলেন, কুতুবউদ্দিন আইবককে পরাস্ত করতে বা তাদের ঋতরাজ্য পুনরুদ্ধার করার জন্য আবার একটা বিশৃঙ্খলা শুরু করলেন। কুতুবউদ্দিন আইবক তাদেরকে শক্ত হাতে দমন করতে সক্ষম হলেও নতুন কোনো রাজ্য আসলে জয় করতে সক্ষম হননি। তবে তিনি তার বিজিত অঞ্চলে, তার সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, যদিও নতুন কোনো জায়গা তিনি দখল করতে পারেন নাই। তো পরবর্তীতে কুতুবউদ্দিন আইবক তার নিজের নামে খুতবা পাঠ করা, তার নিজের নামে মুদ্রাও অঙ্কন করেছিলেন। এইভাবে দেখা যায় যে কুতুবউদ্দিন আইবক তার স্বল্প শাসনকালে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করলেও তিনি যে কঠোর পরিশ্রম করে সাম্রাজ্য গঠন করেছিলেন, এর সুবিধা তিনি বেশি দিন ভোগ করতে পারেন নাই। কারণ হলো যে 1210 খ্রিস্টাব্দে লাহোরে চৌগান খেলার সময়, অর্থাৎ পোলো খেলা বা চৌগান খেলা, যেটা ঘোড়ার পিঠে উঠে খেলতে হয়, তো এই পোলো খেলার সময় তিনি অশ্বচ্যুত হন, ঘোড়া থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে যান। অল্প কিছুদিনের পরে এই অসুস্থতার কারণেই এই রোগ মানে বিছানায় পড়ে থেকে বা এই অসুস্থতার কারণে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এজন্য বলা হচ্ছে যে তিনি কঠিন পরিশ্রম করে যে সাম্রাজ্য গঠন করেছিলেন, এর সুবিধা তিনি বেশি দিন ভোগ করতে পারেন নাই। তো তিনি 1210 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। তো এই কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব যদি আমরা বলতে যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কুতুবউদ্দিন আইবক এমন একজন ব্যক্তি যে সামান্য দাস থেকে শুরু করে তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠাকারী এবং প্রথম স্বাধীন সুলতান হওয়ার গৌরব অর্জন করেছিলেন। সামান্য একজন কৃতদাস থেকে তার জীবন শুরু করে তিনি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই না, যে ঐতিহাসিকরা বলেছেন যে তিনি এত উচ্চ দরের একজন শাসক ছিলেন এবং যোদ্ধা ছিলেন, কেউ কেউ বলছেন যে বীর রুস্তম যদি বেঁচে থাকতো তাহলে তার অধীনে সামান্য একজন ভৃত্য হিসাবে কাজ করেও তার জীবনকে ধন্য মনে করত। তো আমরা ইতিহাসে দেখেছি যে বীর রুস্তম অত্যন্ত শক্তিশালী একজন যোদ্ধা ছিলেন এবং ইতিহাস খ্যাত একজন যোদ্ধা ছিলেন। তার সম্পর্কে বলা হচ্ছে এভাবে, যদি রুস্তম বেঁচে থাকতেন তাহলে কি হতো, যে কুতুবউদ্দিন আইবকের অধীনে তিনি সামান্য কর্মচারী হিসাবে কাজ করেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো এই ধরনের একজন উচ্চমানের শাসক ছিলেন তিনি। যাই হোক, কুতুবউদ্দিন আইবক শুধু একজন শাসক ছিলেন না, উনি একজন সামরিক প্রতিভার অধিকারী ছিলেন। তো উনি এই তুর্কির যে সাহসিকতা, তুর্কির যে একজন সামরিক প্রতিভাবান ব্যক্তির যে সাহস, এর সাথে পারসিক যে মার্জিত রুচি, এই মার্জিত রুচির সংমিশ্রণে তিনি শাসন কার্য পরিচালনা করতেন এবং তিনি সবসময় উচ্চ মাপের একটা চারিত্রিক বৈশিষ্ট্য রক্ষা করে চলতেন। শুধু তাই না, আমরা তার শাসক হিসাবে যেমন তার কৃতিত্ব রয়েছে, একজন সৎ বিচারক বা ন্যায় বিচারক হিসাবেও তার কৃতিত্ব রয়েছে। ঐতিহাসিকরা এইভাবে বলছেন যে তিনি এমন ন্যায় বিচারক ছিলেন যার ন্যায় বিচারের ভয়ে বলা হচ্ছে যে ধনাগারে, রাজকোষে কোনো রক্ষী দরকার হতো না। তার ন্যায় বিচার এত উচ্চমাপের ছিল যে রাষ্ট্রীয় কোষাগারে কোনো প্রহরী লাগবে না। তার মানে ওইখানে কোনো তসরুফ হবে না বা ওইখানে কোনো লুটতরাজ হবে না। শুধু তাই না, এভাবেও বলা হয়েছে যে তার ন্যায় বিচারের ভয়ে বাঘ এবং নেকড়ে এক ঘাটে পানি খেত। অর্থাৎ
বাঘ এবং বকরি এক ঘাটে পানি খাচ্ছে, কিন্তু বাঘ বকরিকে আক্রমণ করার সাহস পেত না। আর চুরি একটা কাজ, বা এই চুরি করে জীবন চালানো যায়, চোর এবং চোর্য বৃত্তি সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। এমন একজন ন্যায় বিচারক ছিলেন। শুধু ন্যায় বিচারকই ছিলেন না, উনি ছিলেন একজন বদান্য ব্যক্তি, অর্থাৎ তিনি দান করতেন, প্রচুর টাকা দান করতেন। তো কেমন দান? ঐতিহাসিকরা বলছেন যে লক্ষ লক্ষ টাকা তিনি দান করতেন অকাতরে, বিনা স্বার্থে, মানুষের সহযোগিতার জন্য, মানুষের উপকার করার জন্য। এই জন্য ঐতিহাসিকরা তাকে লাখ বক্স উপাধিতে ভূষিত করেছেন। তিনি বিজিত অঞ্চলে স্থানীয় কর্মচারীদের দ্বারা শাসন কার্য পরিচালনা করতেন। শুধু তাই না, প্রাদেশিক শাসনকর্তারা করত, তার সাথে যারা কাজী থাকতো, তারপরে সেনাধ্যক্ষ ছিল, তাদের সাথে পরামর্শ করে এই জায়গাগুলোতে শাসন কার্য পরিচালনা করত। শুধু তাই না, স্থাপত্য ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। যেমন কুতুবউদ্দিন আইবক তার প্রভু মুহাম্মদ ঘুরি জীবিত থাকাকালে অবস্থায় তিনি আজমিরে এবং দিল্লিতে 2.5 দিন ঝোপড়া মসজিদ, কুয়াতুল জামে মসজিদ, এই মসজিদগুলো তৈরি করেছিলেন। পরবর্তীতে তার শাসনকালে তিনি বিশাল একটা সৌধ নির্মাণ এটাকে বিজয় স্মারক তৈরি করেছিলেন, যেটাকে আমরা বলি ইতিহাসে, যেটা আমরা কুতুব মিনার হিসাবে জানি। এটা সম্পর্কে অনেকে বলেছেন যে দ্বিতীয় পৃথ্বীরাজ তার মেয়ের হাওয়া খাওয়ার জন্য এখানে একটা স্তম্ভ তৈরি করেছিলেন, বিশাল একটা চিমনি ঘরের মতো একটা নির্মাণ করেছিলেন, যেখানে অনেক উঁচুতে পৃথ্বীরাজের মেয়ে হাওয়া খেত। আসলে বিষয়টা এরকম ছিল না, এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। মূলত ইসলামের বিজয়গাথা সারা বিশ্বে তুলে ধরার জন্য তিনি তার বিজয় স্মারক হিসাবে এটি নির্মাণ করেছিলেন। তো এটা কেমন ছিল? এটার উচ্চতা ছিল 300 ফিট। পরবর্তীতে কিছুটা নষ্ট হওয়ার কারণে পরবর্তীতে এটা 238 ফিট মতো ছিল, এবং এইটা ব্যাসার্ধ ছিল প্রায় 47 ফিট ব্যাসার্ধের উপরে এটা ছিল, এবং 4 তলা পর্যন্ত উচ্চতা বিশিষ্ট এইটা তিনি করেছিলেন। এবং এর যে ঘোরানো সিঁড়ি ছিল, এই ঘোরানো সিঁড়ির মধ্যে গায়ে কোরআনের আয়াত লিপিবদ্ধ ছিল। এবং এইটার যে নির্মাণশৈলী, এই নির্মাণশৈলী আসলে মুসলিম স্থাপত্যকলার নির্মাণশৈলী দিয়ে তিনি এটা তৈরি করেছিলেন। তাহলে দেখা যায় যে কুতুবউদ্দিন আইবক বিভিন্ন দিক থেকে ভারতীয় উপমহাদেশে শ্রেষ্ঠত্বের দাবিদার এবং বিশেষ একটা স্থান অধিকার করে তিনি রয়েছেন। ঐতিহাসিকরা বলছেন যে কুতুবউদ্দিন আইবক এমন একজন ব্যক্তি, তার পূর্বে যারা এইখানে স্থায়িত্ব লাভ করেছে, সবার চেয়ে বেশি তার বিজয়গাথা স্থায়িত্ব লাভ করেছিল কুতুবউদ্দিন আইবকের ক্ষেত্রে। অতএব কুতুবউদ্দিন আইবক ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ইসলামের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বিশিষ্ট একটা জায়গা দখল করে আছেন, যেটা আসলে অম্লান হওয়ার মতো বিষয় না। তো যাই হোক, কুতুবউদ্দিন সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। আমি আশা করি যে তোমরা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।